আসসালামু আলাইকুম। এই পর্বে যা থাকছে: এক, এইচটিএমএল ইমেজ ট্যাগের প্র্যাকটিক্যাল ব্যবহার। দ্যাটস মিন একটি ব্রাউজারে আমরা কিভাবে ইমেজকে ডিসপ্লে করব। 2, লিস্ট কি, কত প্রকার ও কী কী এবং এর ব্যবহার। বিস্তারিত জানতে সঙ্গেই থাকুন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ ফেয়ারের পক্ষ থেকে পুরোটা সময় জুড়ে সঙ্গে আছে আমি রাহাতুল রাব্বি। চলুন শুরু করা যাক। গত পর্বে আমরা এইচটিএমএল হিডিং ট্যাগ কি এবং এর ব্যবহার সম্পর্কে জেনেছি এবং জেনেছি প্যারাগ্রাফ ট্যাগ কীভাবে কাজ করে এবং আমরা কখন লাইন ব্রেক ব্যবহার করব এবং জেনেছিলাম এইচটিএমএল এ প্রি ট্যাগের ব্যবহার, স্টাইল অ্যাট্রিবিউটের ব্যবহার এবং সর্বশেষ আমরা জেনেছিলাম এইচটিএমএল এর লিঙ্কের ব্যবহার এবং কত ধরনের লিঙ্ক একটি এইচটিএমএল পেজে হতে পারে। আজকে আমরা জানবো এইচটিএমএল এ ইমেজ ট্যাগের ব্যবহার। অর্থাৎ ইমেজ ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজে যে কোনো ইমেজ প্রদর্শন করতে হয়। ইমেজ ট্যাগ একটি এমটি ট্যাগ। যদি আমরা এক্সাম্পল লক্ষ্য করি তাহলে ইমেজ এটি একটি বেসিক সিনটেক্স ইমেজ ট্যাগের, যেখানে হলো দুটি অ্যাট্রিবিউট রয়েছে, একটা হলো এসআরসি সোর্স এবং অপরটি হলো এএলটি অর্থাৎ অল্টারনেট টেক্সট। এখানে সোর্সের ভ্যালু হিসেবে ইমেজ লোকেশন, আমরা এখানে হলো ইউআরএল বা ইমেজের পাথটা ডিক্লেয়ার করব এবং অপরদিকে হলো ডিফল্ট টেক্সট অল্টার এর ভ্যালু হিসেবে দিতে পারবো। তো সোর্স এবং অল্টারনেট টেক্সট হলো ইমেজ ট্যাগের দুইটি অ্যাট্রিবিউট, যেখানে সোর্স দিয়ে ইমেজের লোকেশন দেখিয়ে দিতে হবে এবং অল্টারনেট টেক্সট অর্থাৎ অল্টারের মাধ্যমে ইমেজের যে কোনো বর্ণনা দিতে পারবেন, যা ইমেজ লোড হতে দেরি হলে ততক্ষণ অল্টারের ভিতরে লেখাটি দেখায়। আমরা যদি ইমেজ ট্যাগটির প্র্যাকটিক্যাল ব্যবহার সম্পর্কে দেখতে চাই তাহলে আমি এখানে নোটপ্যাড প্লাস প্লাসের মাধ্যমে একটি কোড করে রেখেছি এবং সেটিকে হলো ব্রাউজারের মাধ্যমে হলো রান করে রেখেছি। এখানে আমি কি করেছি সেটা ডেসক্রাইব করব। অর্থাৎ এখানে আমি একটি এইচ1 ট্যাগ নিয়েছি, যেখানে আমি লিখে দিয়েছি ইউজেস অফ ইমেজ ট্যাগ, যেটা আমাদের হলো প্রথমে হিডিং আকারে শো করেছে ইউজেস অফ ইমেজ ট্যাগ, এবং তার নিচেই ঠিক আমি একটি ইমেজ ট্যাগ ব্যবহার করেছি। আমরা জানি ইমেজ ট্যাগের হলো গুরুত্বপূর্ণ দুইটি হলো অ্যাট্রিবিউট হলো সোর্স, যেটা হলো ইমেজের লোকেশন দেখায়, এবং আরেকটি হলো অল্টারনেট টেক্সট, যেটা হলো যদি কোনো কারণে ইমেজটি না পেয়ে থাকে কিংবা হলো লোড হতে সময় লাগে ততক্ষণ পর্যন্ত এই টেক্সটটি আমাদের ব্রাউজারে প্রদর্শন করবে। তাহলে আসলে আমি এখানে পার্টটা কিভাবে দিয়েছি যদি আমি আপনাদের দেখাই, তাহলে আমি যেখানে image.html ফাইলটি করেছি ঠিক তার সাথেই হলো আমি একটি ইমেজ ফোল্ডার করেছি এবং ইমেজ ফোল্ডারের মধ্যে আমি একটি পিকচার নিয়েছি, তো rahatulrabbi.jpg। ঠিক আমাদের এই যে পুরো পাথটা আছে সেই পাথটাই আমাকে হলো বলে দিতে হবে। তাহলে এখানে হলো ইমেজেস অর্থাৎ ইমেজে যাবে, ইমেজে ফোল্ডারে যাওয়ার পর আমাদের যে ফাইলটা আছে rahatulrabbi.jpg সেই ইমেজটাকে নিয়ে আসবে এবং নিয়ে আসার পর হলো এবং অল্টারনেট টেক্সট হিসেবে রাহাতুল দেখাবে এবং এটাকে যদি আমরা রিফ্রেশ করি তাহলে এরকম দেখাবে। আমাদের তো এত বড় ইমেজ দরকার হবে না, অর্থাৎ আমাদের ইমেজটাকে রিসাইজ করতে হবে এবং বা হলো কাস্টমাইজ করে নিতে হবে। তাহলে আমরা হলো ইমেজ ট্যাগের মধ্যে আরও দুটো অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারবো, হাইট এবং ওয়াইট। HEIGHT হাইট হিসাবে আমরা দিতে পারবো এবং ওয়াইট WIDTH ওয়াইট আমরা সেট করে দিতে পারবো। তাহলে হাইট হিসাবে আমাদের প্রয়োজন অনুসারে আমরা হাইট ব্যবহার করব। আমি দিচ্ছি হলো 200 পিক্সেল এবং ওয়াইড হিসাবে আমি দিচ্ছি হলো 150 পিক্সেল। আপনাদের যে অনুসারে দরকার হবে সেই অনুসারে হাইট ওয়াইড সেট করে নেবেন। তারপর কন্ট্রোল-H দিয়ে সেভ করে আমি যদি ব্রাউজারটাকে রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের ইমেজটা হলো রিসাইজ হয়ে আসছে। এখন হলো অল্টারনেট টেক্সট আমাদের অল্টার অ্যাট্রিবিউটটা কখন প্রদর্শন করবে, অর্থাৎ কোনো কারণে যদি ইমেজটা লোড হতে দেরি হয় কিংবা যদি আমার ইমেজের পাথটা কোনো কারণে না পেয়ে থাকে, অর্থাৎ আমি যদি ইউআরএলটা ভুল করে দিই, তারপর হলো রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পারবো সেই ইমেজের জায়গায় ঠিক লেখা আছে রাহাতুল, যেটা আমরা অল্টারনেট টেক্সট অ্যাট্রিবিউটের মধ্যে হলো দিয়েছি। এখন আমরা দেখব এইচটিএমএল লিস্টের প্রকারভেদ এবং ব্যবহার। এইচটিএমএল সাধারণত 3 ধরনের লিস্ট রয়েছে। এক, অর্ডার লিস্ট, অর্থাৎ ক্রমিক সংখ্যা অনুযায়ী লিস্ট করার জন্য অর্ডার লিস্ট ব্যবহার করা হয়। যেমন এখানে যদি একটু উদাহরণ লক্ষ্য করি তাহলে এখানে একটি কোড রয়েছে, যেখানে হলো H1 ট্যাগ রয়েছে, যেটি হলো শিরোনাম বা টাইটেল বহন করতেছে অর্ডার লিস্ট, এবং তার করসপন্ডিংয়ে আমাদের হলো অর্ডার লিস্ট তৈরি করার জন্য আমাদের হলো OL ট্যাগ ব্যবহার করতে হবে। OL মিনস অর্ডার লিস্ট, এবং তার ভিতরে আমাদের হলো প্রত্যেকটি লিস্টকে আলাদা আলাদা করে দেওয়ার জন্য আমাদের হলো LI ট্যাগ ব্যবহার করতে হবে। LI মিনস হলো লিস্ট। আমরা এখানে হলো 3টি লিস্ট ব্যবহার করেছি, LI HTML এবং LI কে শেষ করেছি এবং LI CSS
সিএসএসকে শেষ করেছি এবং এলআই পিএইচপি এবং পিএইচপিকে শেষ করেছি, ঠিক করসপন্ডিং আমাদের আউটপুটটা পাশেই দেওয়া আছে। এখানে হলো অর্ডার লিস্ট, আমাদের হলো 1 হলো এইচটিএমএল, 2 হলো সিএসএস এবং 3 হলো পিএইচপি এখানে দেওয়া আছে। এখন দেখবো আমরা এইচটিএমএল আনঅর্ডার লিস্ট এবং এর ব্যবহার। অর্থাৎ আনঅর্ডার লিস্ট কাকে বলে? অর্থাৎ ক্রমিক সংখ্যা ব্যতীত লিস্ট করার জন্য আনঅর্ডার লিস্ট ব্যবহার করা হয়। অর্থাৎ যদি আমরা এখানে উদাহরণটা লক্ষ্য করি, তাহলে আমি এখানে হিডিং ট্যাগের মধ্যে দিয়েছি আনঅর্ডার লিস্ট, এবং আনঅর্ডার লিস্টকে ইনিশিয়ালাইজ বা ডিক্লেয়ার করার জন্য হলো ইউএল ট্যাগ, দ্যাট মিনস আনঅর্ডার লিস্ট ব্যবহার করেছি, এবং তার ভিতরে ঠিক আমি লিস্ট ট্যাগটি ব্যবহার করেছি, এবং প্রত্যেকটি লিস্টকে আলাদা করার জন্য হলো প্রতিবার হলো লিস্ট এইচটিএমএল, লিস্ট সিএসএস এবং লিস্ট পিএসপি ব্যবহার করেছি। এখানে হলো ঠিক পাশেই হলো আউটপুটটি দেওয়া আছে, যেখানে হলো দেখা যাচ্ছে যে কোনো সিকোয়েন্স নেই, অর্থাৎ কোনো একটি চিহ্ন বা কোনো একটি সাংস্কৃতিক চিহ্নের মাধ্যমে আমাদের হলো এই লিস্টগুলো দেখানো হয়েছে, যেটা আমরা হলো কোনো ক্রমেই হলো হঠাৎ কোনো এক জায়গা থেকে বুঝতে পারবো না যে ঠিক আমরা কত নম্বর পজিশনে আসি, কিন্তু অর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা ঠিক বলতে পারবো যে আমরা ঠিক কত নম্বর পজিশনে আসি। অর্থাৎ আমাদের অর্ডার লিস্টের ক্ষেত্রে একটা সিকোয়েন্স অনুযায়ী থাকবে এবং আনঅর্ডার লিস্টে কোনো সিকোয়েন্স থাকবে না। এইচটিএমএল-এ আরেকটি লিস্ট আছে যেটাকে ডেফিনেশন লিস্ট বা ডেসক্রিপশন লিস্ট বলা হয়, যেটার প্র্যাকটিক্যাল আমরা দেখব। এখন আমরা স্লাইডে দেওয়া কোডটি যদি নোটপ্যাড প্লাস প্লাসের মাধ্যমে ওপেন করি, তাহলে আমরা এরকম কোডটি দেখতে পারবো, এবং কোডটির ভেতরে আমি প্রথমে হলো অর্ডার লিস্টকে আইডেন্টিফাই করেছি, অর্থাৎ এইচ1 ট্যাগের মধ্যে অর্ডার লিস্ট লিখেছি, এবং অর্ডার লিস্টকে হলো আইডেন্টিফাই করার জন্য আমরা হলো ওএল ট্যাগ ব্যবহার করে থাকি, দ্যাট মিনস অর্ডার লিস্ট, এবং তার ভিতরে প্রত্যেকটি লিস্টকে আলাদা করার জন্য আমরা হলো এলআই ট্যাগ বা লিস্ট ট্যাগকে ব্যবহার করে থাকি। এখানে এইচটিএমএল, সিএসএস এবং পিএসপি তিনটাকে আলাদাভাবে ব্যবহার করেছি। ঠিক তার নিচেই আমরা আনঅর্ডার লিস্টকে ইনিশিয়ালাইজ করেছি, এবং তার আনঅর্ডার লিস্টকে হলো ডিক্লেয়ার করার জন্য আমরা ইউএল ট্যাগ, দ্যাট মিনস হলো আনঅর্ডার লিস্ট, এবং হলো তার প্রত্যেকটি লিস্টকে আলাদা করার জন্য হলো এলআই ট্যাগ ব্যবহার করেছি। এখানে এইচটিএমএল, সিএসএস এবং পিএসপি দেওয়া আছে, তার করসপন্ডিং আউটপুটটি হলো পাশেই ব্রাউজারে দেওয়া আছে অর্ডার লিস্ট। এখানে হলো আমাদের অর্ডার অনুসারে অর্থাৎ সিকোয়েন্স অনুসারে 1 2 3 এবং আনঅর্ডার লিস্ট অর্থাৎ কিছু টেক্সট আকারে দেখানো রয়েছে। যদি আমরা চাই এগুলোকে হলো চেঞ্জ করতে পারবো, অর্থাৎ আমরা এখানে 1 2 3 আছে, আমরা না এটা না আছে, আমরা যদি চাই হলো রোমান সংখ্যায় চাইতে, কিংবা আমরা চাচ্ছি হলো এবিসি দ্বারা যদি লিস্ট করুক, তাহলে এরকম যদি করতে চাই, তাহলে আমাদের একটি অর্ডার লিস্টের ভেতরে একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেটার নাম হলো টাইপ। টাইপ দিয়ে আমাদের হলো টাইপটাকে বলে দিতে হবে যে আসলে আমরা কি ধরনের টাইপ চাচ্ছি। যদি আমরা এবিসিডি চাই, অর্থাৎ হলো লেটার চাই, তাহলে এটাকে যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি এবং এটাকে যদি রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পারবো এবিসি, এবং এটাকে যদি স্মল এ দেই, তাহলে আমরা দেখতে পারবো এখানে হলো, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, তাহলে এখানে দেখতে পারবো হলো স্মল এবিসি হয়ে গেছে। এবং এটাকে যদি আমরা কোনো রোমান সংখ্যা দ্বারা রিপ্রেজেন্ট করতে চাই, অর্থাৎ হলো আই যদি দেই, তাহলে আমরা এখানে ঠিক রোমান সংখ্যা অনুসারে মানগুলো পেয়ে থাকবো। ঠিক তেমনই হলো আমরা চাচ্ছি যে এরকম বোল্ড আকারে না দেখিয়ে আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে হলো অন্য অন্য চিহ্ন বা স্যাম্বল দেখাও, তাহলে আমাদের একইভাবে আনঅর্ডার লিস্টের মধ্যে একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেটা হলো টাইপ, এবং যার ভ্যালু হিসেবে আমরা দিতে পারি ডিস্ক, সার্কেল বা স্কোয়ার, এরকম দিতে পারি। বাই ডিফল্ট হিসাবে এটা ডিস্ক দেখাচ্ছে, যদি আমরা স্কোয়ার দিই, SQR স্কোয়ার দেই, বাই স্কোয়ার দেই এবং পেজটাকে রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পারবো এটি হলো ডিস্ক থেকে হলো সার্কেল বা ডিস্ক থেকে হলো স্কোয়ার হয়ে গেল। এবং ভ্যালু হিসেবে আমরা আরও কিছু দিতে পারি, যেমন হলো সার্কেল, যদি সার্কেল দেই তাহলে আমরা রিফ্রেশ করি, তাহলে আমরা পার্থক্যটা বুঝতে পারবো যে এটা বোল্ড ছিল, এটা সার্কেল হয়ে আসলো। তাহলে এরকমভাবে আনঅর্ডার লিস্টেরও আমরা অ্যাট্রিবিউট এবং ভ্যালু চেঞ্জ করার মাধ্যমে এই ক্যাটাগরিগুলোকে চেঞ্জ করতে পারবো। HTML এর 3 নাম্বার লিস্ট যেটা হলো ডেফিনেশন লিস্ট, এটা কখনো কখনো ডেসক্রিপশন লিস্টও বলা হয়ে থাকে, এবং ডেসক্রিপশন লিস্টকে হলো রিপ্রেজেন্ট করার জন্য আমরা ডিএল ট্যাগ ব্যবহার করব। ডিএল মিনস হলো ডেসক্রিপশন লিস্ট বা ডেফিনেশন লিস্ট, যেটাই বলেন দুইটা একই, এবং তার ভিতরে আমাদের হলো আরও দুইটি ট্যাগ এক্সট্রা ব্যবহার করতে হবে। একটা হলো ডিটি, যেটা হলো ডাটা টার্ম, আর একটি হলো ডিডি এবং ডাটা ডেফিনেশন। ডাটা টার্ম হলো আমরা ডেফিনেশন লিস্ট কখন ব্যবহার করব, যদি আমাদের প্রত্যেকটা আইটেমের হলো আলাদা আলাদা কোনো ডেসক্রিপশন থাকে, তাহলে আমরা তখন ডেসক্রিপশন লিস্ট ব্যবহার করব। যদি আমরা এক্সাম্পলটা দেখি, এখানে HTML, আমরা হলো ডাটা টার্মটা হলো HTML দিয়েছে এবং তার করসপন্ডিং অর্থাৎ ডেসক্রিপশন হিসেবে দিয়েছি ইসে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এবং আবার আমরা নতুনভাবে দিয়েছি PHP এবং তার ডাটা ডেসক্রিপশন হিসেবে আমরা দিয়েছি হলো ইসে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সেভাবেই আমরা ডাটা টার্ম হিসাবে SQL দিয়েছি এবং তার নিচেই ঠিক ডাটা ডেসক্রিপশন হিসাবে হলো ইসে কোয়েরি
ল্যাঙ্গুয়েজ দিয়েছি, যেটা আমরা ব্রাউজারে রান করলে আমরা দেখতে পারবো এইচটিএমএল, এবং ঠিক তার পাশেই ছোট করে ডেসক্রিপশন আকারে লেখা আছে হলে ইস এ মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এবং পিএইচপি ইস এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এসকিউএল ইস এ কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা ডেফিনেশন লিস্ট কখন ব্যবহার করব? যখন আমাদের প্রত্যেকটি আইটেমের হলো আলাদা আলাদা করে হলো ডেসক্রিপশন থাকবে, তখন আমরা হলো ডেফিনেশন লিস্ট ব্যবহার করে থাকবো। এবং আমরা এখানে নেস্টেড লিস্টও ব্যবহার করতে পারি, অর্থাৎ একটা লিস্টের ভেতরে আরেকটা লিস্টকেও ব্যবহার করতে পারি, অর্থাৎ একটা অর্ডার লিস্টের ভেতরে আনঅর্ডার লিস্ট, বা একটা অর্ডার লিস্টের ভেতরে অর্ডার লিস্ট, বা একটা আনঅর্ডার লিস্টের ভেতরে অর্ডার লিস্ট, বা একটা অর্ডার লিস্টের ভেতরে হলো ডেফিনেশন লিস্ট, এরকম আমরা নেস্টেড লিস্টও ব্যবহার করতে পারবো। কিন্তু নিয়মটা কি, প্রত্যেকবারই আমাদের যেভাবে যে লিস্ট ব্যবহার করব, অর্ডার লিস্ট ব্যবহার করলে ওএল ট্যাগ ব্যবহার করতে হবে, আনঅর্ডার লিস্ট ব্যবহার করলে আমাদের হলো ইউএল ট্যাগ ব্যবহার করতে হবে।